আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা। শুরু করছি আজকে অর্থনীতি প্রথম বছর অধ্যায় 10 মুদ্রা ও ব্যাংক নিয়ে। মুদ্রা ও ব্যাংক, মানি অ্যান্ড ব্যাংক বা মানি অ্যান্ড ব্যাংকিং সিস্টেম নিয়ে আমি আজকে আলোচনা করব তোমাদের জন্য। শুরুতে বলে রাখি, আজকের ক্লাস লেকচার ভিডিও আমি একদম কম মেগাবাইটে আমি কনভার্ট করেছি। সবাই কম এমবি খরচ করে তোমরা এই ভিডিওটা দেখতে পারবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে। সেই সাথে তোমাদেরকে টেবিলে বসে খাতা সামনে রেখে কলম নিয়ে একটু প্লিজ সবাই ভিডিওটা দেখার জন্য আমি অনুরোধ করছি। আচ্ছা, শুরু করছি আজকে মুদ্রা ব্যাংকিংয়ের জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে। আজকে শুরু করবো জ্ঞানমূলক প্রশ্ন। দেখো, এখানে দেখতে পাচ্ছ প্রথমত দেওয়া আছে মুদ্রা ব্যাংকিং চ্যাপ্টারের প্রথম জ্ঞানমূলক প্রশ্ন, সেটা হচ্ছে অর্থ। প্রশ্নে আসতে পারে অর্থ কি, প্রশ্নে আসবে অবশ্যই অর্থ কি বা অর্থ কাকে বলা হয়। অর্থ কি বা অর্থ কাকে বলা হয় ইংরেজিতে, অর্থ ইংলিশ হচ্ছে মানি। ইংরেজিতে অর্থ কি ইংরেজিতে বলা হয় মানি। অর্থ কি? অর্থ হচ্ছে মোটামুটি আর্থিক লেনদেন করার একটা মাধ্যম বা প্রক্রিয়াকে বলা হয় এই অর্থ। আর্থিক লেনদেন বা লেনদেন সাধনের যে একটা প্রক্রিয়া বা মাধ্যম আছে, যে জিনিসটা দিয়ে আর্থিক লেনদেন সম্পাদন করতে পারে, মূলত সাধারণ অর্থে এটা হচ্ছে অর্থ। কিন্তু অর্থনীতিতে অর্থ হচ্ছে যেটা বিনিময়ের মাধ্যম, মানে যেই টাকা, যে জিনিস দিয়ে আমরা বিনিময় করতে পারবো, হ্যাঁ, বিনিময়ের মাধ্যম। তারপর হচ্ছে মূল্যের পরিমাপক, যেটা দিয়ে আমরা কোনো দ্রব্যের মূল্যের পরিমাপক হিসেবে ওইটা আমরা কি ব্যবহার করতে পারবো। তারপর হচ্ছে সঞ্চয়ের বাহন, যেটা দিয়ে আমরা সঞ্চয় করতে পারবো, সঞ্চয়ের বাহন। এবং ঋণ গ্রহণ করতে পারবো, ঋণ পরিশোধের উপায় হিসেবে যে জিনিসটা কাজ করে। এই পাঁচটা মাধ্যমের সমষ্টিকে বলা হয় অর্থ। অর্থাৎ অর্থ হচ্ছে বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহন, তারপর হচ্ছে ঋণ গ্রহণ ও ঋণ পরিশোধের ব্যবস্থাকে, প্রক্রিয়াকে বলা হয় অর্থ। তাহলে আমরা অর্থ জানলাম। অর্থের চাহিদা ইংরেজিতে বলা হয় ডিমান্ড ফর মানি। একটা নির্দিষ্ট সময়ে সমাজে বা দেশের জনগণ যতটুকু নগদ অর্থ নিজের মধ্যে ধারণ করে রাখতে চায়, মজুত করে রাখতে চায়, তাকে বলা হয় অর্থের চাহিদা। তাকে বলা হয় অর্থের চাহিদা, ডিমান্ড ফর মানি। এবার হচ্ছে অর্থের যোগান, সাপ্লাই অফ মানি। অর্থের যোগান, সাপ্লাই অফ মানি। সাপ্লাই অফ মানি বলতে কি বোঝায়? অর্থের যোগান বলতে কি বোঝায়? মূলত অর্থের যোগানটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে সাধারণত কোনো দেশের জনগণ কর্তৃক বা সরকার কর্তৃক প্রচলিত যেসব মুদ্রা থাকে, যেসব মুদ্রা ব্যাংক নোট হোক, কয়েন হোক, এই মুদ্রা সমষ্টি এবং চাহিদা আমানতের সমষ্টিকে কি বলা হয়? অর্থের যোগান বলা হয়। ঠিক আছে, চাহিদা আমানতের সমষ্টি, ব্যাংক নোট এবং কয়েনের সিস্টেম যেসব ট্রানজ্যাকশনগুলো হয়, এগুলোর সমষ্টি হচ্ছে অর্থের যোগান। তারপর পড়তে হবে, দেখো, অর্থের মূল্য। 4 নাম্বার, অর্থের মূল্য। এটাকে বলা হয় ভ্যালু অফ মানি। ভ্যালু অফ মানি, অর্থের মূল্য বলতে বোঝায় সাধারণত অর্থের ক্রয় ক্ষমতাকে। অর্থের ক্রয় ক্ষমতাকে সাধারণত বলা হয় অর্থের মূল্য। ঠিক আছে, অর্থাৎ অর্থ দিয়ে যতটুকু দ্রব্য আমি ক্রয় করতে পারবো, এটাই হচ্ছে অর্থের ক্রয় ক্ষমতা। আমি 1 টাকা দিয়ে কয়টা দ্রব্য বা কি আমি কিনতে পারতেছি, এটাই হচ্ছে অর্থের ক্রয় ক্ষমতা। ওকে, অর্থের ক্রয় ক্ষমতা। এইটা আবার দামের স্তরের উপর নির্ভর করে। দ্যাট মিনস দাম যদি বাড়ে, অর্থের ক্রয় ক্ষমতা, ঠিক আছে, অর্থের ক্রয় ক্ষমতা বা অর্থের মূল্য কমবে। দাম যদি বেশি হয়, আমি 10 টাকা দিয়ে দেখা যাচ্ছে আমি কম দ্রব্য পাচ্ছি। আবার যদি দাম কমে যায়, আমি অর্থের কি সেম সমপরিমাণ অর্থ দিয়ে আমি অধিক দ্রব্য ক্রয় করতে পারতেছি। এটাই হচ্ছে অর্থের মূল্য। অর্থাৎ অর্থের ক্রয় ক্ষমতা তখন বাড়বে। ঠিক আছে, আচ্ছা, এবার আমার পড়াইতে হবে বিহিত মুদ্রা। তোমাদের সাথে আমি আলোচনা করছি বিহিত মুদ্রা। এটাকে ইংরেজিতে বলা হয় লিগ্যাল টেন্ডার। লিগ্যাল টেন্ডার সাধারণ অর্থে একটা দেশের সরকার কর্তৃক আইন স্বীকৃত বা কেন্দ্রীয় ব্যাংক, সরকার বা কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক আইন দ্বারা স্বীকৃত এমন একটা এবং লেনদেন হিসেবে সকলের নিকট গ্রহণযোগ্য এরকম একটা মুদ্রাকে বলা হয় বিহিত মুদ্রা বা মুদ্রা সমষ্টিকে বলা হয় বিহিত মুদ্রা। যেমন 1 টাকা
টাকা সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক এটা স্বীকৃত, 2 টাকা, হ্যাঁ 5 টাকা, তারপর হচ্ছে 10 টাকা, এগুলো হচ্ছে মূলত বিহিত মুদ্রা, লিগ্যাল টেন্ডার। ঠিক আছে, লিগ্যাল টেন্ডার। বিহিত মুদ্রাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এই বিহিত মুদ্রাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সসীম, প্রথমটা হচ্ছে অসীম। অসীম বিহিত মুদ্রা, এই বিহিত মুদ্রা 2 প্রকার, এই 2 প্রকার। একটা হচ্ছে অসীম বিহিত মুদ্রা, অসীম, একটা অসীম বিহিত মুদ্রা, আর একটা হচ্ছে সসীম বিহিত মুদ্রা। অসীম বিহিত মুদ্রা সেটা হচ্ছে, এটাকে ইংরেজিতে বলা হয় আনলিমিটেড লিগ্যাল টেন্ডার, অর্থাৎ যে পরিমাণ বিহিত মুদ্রার যে কোনো একটা পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ কি হবে, গ্রহণযোগ্য, লেনদেনের ক্ষেত্রে গ্রহণযোগ্য হইলে এটাকে বলা হয় অসীম বিহিত মুদ্রা। সাধারণত 1 টাকা, তারপর হচ্ছে 2 টাকা, 5 টাকা, এগুলো হচ্ছে অসীম বিহিত মুদ্রা। ঠিক আছে, সসীম বিহিত মুদ্রা হচ্ছে নির্দিষ্ট একটা পরিমাণ, অর্থাৎ এক লেনদেনের জন্য স্বীকৃত বিহিত মুদ্রার একটি নির্দিষ্ট পরিমাণ শুধু গ্রহণযোগ্যতাকে বলা হয় সসীম বিহিত মুদ্রা। এটাকে ইংরেজিতে বলা হয় আনলিমিটেড লিগ্যাল টেন্ডার। ঠিক আছে, এটা হচ্ছে এই যে 25 পয়সা, 50 পয়সা, এগুলো নির্দিষ্ট পরিমাণ, একটা নির্দিষ্ট পরিমাণ এটা গ্রহণযোগ্য হবে লেনদেনের ক্ষেত্রে। ঠিক আছে, এরপরে আমাদের আসতে হবে আমানতে। এরপর আমাদের আসতে হবে আমানত। আমানতকে ইংরেজিতে বলা হয় ডিপোজিট। আমানতকে ইংরেজিতে বলা হয় ডিপোজিট। এই আমানত ইংরেজিতে বলা হয় ডিপোজিট। আমানত শব্দের অর্থ হচ্ছে সাধারণত গচ্ছিত রাখা, গচ্ছিত রাখা, নিরাপদে রাখা। ঠিক আছে, লুকায়িত করে রাখা। আমানতকে ইংরেজিতে বলা হয় ডিপোজিট। সাধারণ অর্থে গচ্ছিত রাখা বা জমাকৃত একটা অর্থের পরিমাণকে বলা হয় আমানত, ডিপোজিট। ওকে, আমানতকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে চলতি আমানত, ইংরেজিতে বলা হয় আমানত হচ্ছে 3 প্রকার। আমানত 3 প্রকার। একটা হচ্ছে চলতি আমানত, ইংরেজিতে বলা হয় কারেন্ট ডিপোজিট। 2 নম্বরটা হচ্ছে সঞ্চয়ী আমানত, সেভিংস ডিপোজিট। 3 নম্বরটা হচ্ছে স্থায়ী আমানত, ফিক্সড ডিপোজিট। 3 নম্বরটা হচ্ছে ফিক্সড ডিপোজিট। ওকে, আমানত 3 প্রকার। তারপর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংককে ইংরেজিতে বলা হয় সেন্ট্রাল ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংককে ইংরেজিতে বলা হয় সেন্ট্রাল ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে মূলত একটা দেশে সকল প্রকার আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণকারী একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা দেশের মুদ্রা প্রচলন করবে, দেশে ঋণ নিয়ন্ত্রণ করবে, দেশের অন্যান্য ব্যাংককে পরিচালনা করবে, দেশে সরকারের পরামর্শদাতা হিসেবে এবং প্রতিনিধি হিসেবে কাজ করবে। এই সব গুণাবলী যে ব্যাংকের আছে, এই ব্যাংকটাকে বলা হয় কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে একটা দেশে সরকারের প্রতিনিধি, পরামর্শদাতা, অন্যান্য সকল বাণিজ্যিক ব্যাংককে নিয়ন্ত্রণ করবে, দেশের ঋণ নিয়ন্ত্রণ করবে এবং কাগজি মুদ্রার নোট প্রচলন করবে। এইটাকে বলা হয় কেন্দ্রীয় ব্যাংক। তারপর হচ্ছে আমাদের করতে হবে 8 নম্বরে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংককে ইংরেজিতে বলা হয় কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংক, কমার্শিয়াল মানে হচ্ছে মুনাফা অর্জন, মনে রাখতে হবে। বাণিজ্যিক ব্যাংক অর্থাৎ যে ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনগণের নিকট থেকে বা অন্যান্য প্রতিষ্ঠানের কাছ থেকে যে আর্থিক বা অর্থ নিজের কাছে আমানত হিসেবে রাখে, অধিক পরিমাণ সুদ প্রদান করবে এই মর্মে প্রত্যয়ন করে এবং প্রয়োজনে, জনগণের প্রয়োজনে অধিক সুদের হারে ঋণ প্রদান করবে, তাকে বলা হয় বাণিজ্যিক ব্যাংক। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। বাণিজ্যিক ব্যাংক হচ্ছে মূলত মুনাফা অর্জনের জন্য জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে, তা সংরক্ষণ করে, বিনিয়োগ করে এবং অধিক পরিমাণ সুদে কি করবে, জনগণকে ঋণ দিবে। এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। ওকে, এবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এগুলো সব কিন্তু বোর্ডে আসছে, এই 10টা সমস্ত বোর্ডে কোনো না কোনো ইয়ারে আসছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অনলাইন ব্যাংকিং। এটা VBI, ভেরি ইম্পর্টেন্ট দিতে পারো। অনলাইন ব্যাংকিং বেশি আসে। এটা অনলাইন ব্যাংকিং মানে কি? অনলাইন ব্যাংকিং হলো মূলত কম্পিউটার নেটওয়ার্কিং
ভিত্তিক কোনো মানে ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে ইন্টারনেট ব্যবহার করে একটা ব্যাংকে এক জায়গায় বা ঘরে বসে একটা ব্যাংকের বিভিন্ন শাখায় আমি কি করতে পারি, ট্রানজ্যাকশন লেনদেন করতে পারাকে বলা হয় অনলাইন ব্যাংকিং। অর্থাৎ ইন্টারনেটের সাহায্যে ঘরে বসে কোনো ব্যাংকের বিভিন্ন শাখায় কি করতে পারা, লেনদেন করতে পারাকে বলা হয় অনলাইন ব্যাংকিং। ঠিক আছে, এই অনলাইন ব্যাংকিংকে মূলত আমরা যেমন এটিএম কার্ড বলি, এটিএম কার্ড, তারপর হচ্ছে ফান্ড ট্রান্সফার, ইলেকট্রনিক কিছু চেক থাকে, তারপর হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং, এইসব এগুলো হচ্ছে অনলাইন ব্যাংকিং। ঠিক আছে, অনলাইন ব্যাংকিং এর এগুলো হচ্ছে উদাহরণ। তারপর হচ্ছে আমাদের মোবাইল ব্যাংকিং, এটা ইম্পর্টেন্ট। মোবাইল ব্যাংকিং কি? মোবাইল ব্যাংকিং সম্পর্কে আমাদের জানতে হলে মোবাইল ব্যাংকিং কি সেটা আমাদের জানতে হলে প্রথমত বলতে হয় একটা ব্যাংকের ওয়েবসাইটে আমরা লগ ইন করে মানে প্রবেশ করে মোবাইলের মাধ্যমে আমরা যে লেনদেন কার্য সম্পাদন করতে পারি, আর্থিক লেনদেন কার্যগুলো সম্পাদন করতে পারি, তাকে বলা হয় মোবাইল ব্যাংকিং। অর্থাৎ একটা ব্যাংকে আমরা ওয়েবসাইটে আমরা কি করতে পারি, প্রবেশ করে এই ওয়েবসাইটে প্রবেশ করে আর্থিক লেনদেন কার্যাবলী আমরা সম্পাদন করতে পারি। এটা হচ্ছে মূলত বিকাশ, নগদ, হ্যাঁ, তারপর হচ্ছে রকেট, এই ইত্যাদিগুলো, বিদ্যুৎ বিল পরিশোধ করা, পিডিবি, প্রিপেড মিটার, ওয়াসার, গ্যাস বিল, এগুলো আর কি, এগুলো হচ্ছে মোবাইল ব্যাংকিং। আচ্ছা, এরপর হচ্ছে প্রথমত আমাদের জানতে হবে, আমার জ্ঞানমূলক প্রশ্ন শেষে আমি 10টা দিলাম, বেশি দিনই। এরপর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নে দ্রব্যমূল্যের পরিবর্তনের সাথে অর্থের মূল্যের সম্পর্ক কিরূপ, অনেকবার আসছে এই প্রশ্নটা। এই 5টা প্রশ্ন দিলে বেশি না, অনুধাবনমূলকে অনেকগুলো প্রশ্ন আছে, তবু আমি সবচেয়ে ইম্পর্টেন্ট এবং বিভিন্ন বোর্ডে বেশিরভাগ ক্ষেত্রে আসে এইসব প্রশ্নগুলো দিলাম। দ্রব্যমূল্যের পরিবর্তনের সাথে অর্থের মূল্যের সম্পর্ক কিরূপ। প্রথমত অনুধাবনমূলক প্রশ্ন লেখার আগে তোমার প্রথমে চলে আসতে হবে আনসারটা, প্রথম লাইনে চলে আসতে হবে, যাতে প্রশ্নকর্তা খাতার মূল্যায়ন করবে উনি যাতে প্রথম লাইন দেখে তোমার আনসারটা বুঝতে পারে। তাহলে তোমার বলতে হবে দ্রব্যমূল্যের পরিবর্তনের সাথে অর্থের মূল্যের সম্পর্ক হচ্ছে প্রত্যক্ষ কিন্তু বিপরীত। কিভাবে বুঝাই দেব, এবার কিভাবে বুঝাই দিতে হবে। ঠিক আছে, প্রথমত হচ্ছে দ্রব্যমূল্যের পরিবর্তন কিভাবে হয়, অর্থাৎ অর্থের যখন একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব্যের যখন দাম বাড়বে, তাহলে এক অর্থের পরিমাণ বাড়ে না। অর্থাৎ আগে যে অর্থটা ছিল ওই অর্থ দিয়ে তুমি কম পরিমাণে দ্রব্য কি করতে পারবে, ক্রয় করতে পারবে। দ্যাট মিনস দ্রব্যের দাম যদি বাড়ে অর্থের মূল্য কমে, দ্রব্যের দাম কমলে অর্থের মূল্য কি হয়, বৃদ্ধি পায়। দ্যাট মিনস বিপরীতমুখী সম্পর্ক, কিন্তু প্রত্যক্ষ, একটা বাড়লে একটা সমানুপাতিক হারে হইল, প্রত্যক্ষ হইল, কিন্তু কি হয়, বিপরীতমুখী। অর্থাৎ দ্রব্যের দাম বাড়লে অর্থের মূল্য কি হয়ে যায়, কমে যায়, কারণ আগের পরিমাণের এক এক অর্থ দিয়ে আমরা ওই অতিরিক্ত দ্রব্যের কি মূল্যটা আমরা পে করতে পারি না, দিতে পারি না। এবার দ্বিতীয়ত হচ্ছে ব্যাংক হার কিভাবে মুদ্রার যোগানকে প্রভাবিত করে। ব্যাংক হার একটা ব্যাংকিং রেট কেন্দ্রীয় ব্যাংক কি করে দেয়, সেট করে দেয় বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে ঋণের নিয়ন্ত্রণ করার জন্য, ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করার জন্য। ঠিক আছে, তাহলে ব্যাংক হার কিভাবে মুদ্রার যোগানকে প্রভাবিত করে, এটা জানতে হলে আমাদেরকে অবশ্যই এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে হবে। ব্যাংক হার কি? মূলত ব্যাংক হার হচ্ছে ব্যাংক হার পরিবর্তন দ্বারা এখানে কেন্দ্রীয় ব্যাংক ঋণের পরিমাণ কি করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। এর ফলে মুদ্রার যোগান কি হয়, নিয়ন্ত্রিত হয়। কিভাবে? কেন্দ্রীয় ব্যাংক যখন ব্যাংক হার বৃদ্ধি করে ঋণের যোগান কি করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য, অর্থাৎ কমানোর জন্য ব্যাংক হার বাড়ায়। এই কারণে বাণিজ্যিক ব্যাংকগুলা কেন্দ্রীয় ব্যাংক থেকে অধিক পরিমাণ সুদ দিয়ে কম পরিমাণ ঋণ পায়। ঠিক আছে, অধিক পরিমাণ সুদ দিয়ে কম পরিমাণ ঋণ পেয়ে থাকে, অধিক পরিমাণ সুদ প্রদান করবে। এই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে কম পরিমাণ ঋণ নেয়, এই ক্ষেত্রে ঋণ কি হয়, ঋণ নিয়ন্ত্রণ হয়।
আবার যদি ব্যাংক হার কমিয়ে কেন্দ্রীয় ব্যাংক ঋণের পরিমাণ যদি বাড়াতে চায়, হ্যাঁ, ঋণ নিয়ন্ত্রণের পরিমাণ যদি বাড়াতে চায়, এই ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক কী করে অধিক পরিমাণে কি করতে পারে, কম সুদে অধিক পরিমাণে ঋণ দিতে পারে। কার থেকে? কেন্দ্রীয় ব্যাংক থেকে। এর মাধ্যমে কি হয়? কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার পরিবর্তনের মাধ্যমে ঋণের নিয়ন্ত্রণ ঘটাতে পারে, ঋণের নিয়ন্ত্রণ ঘটাতে পারে। এবার হচ্ছে 3 নম্বর, কেন্দ্রীয় ব্যাংকের ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয় কেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেন্দ্রীয় ব্যাংকে এটা BRI দিতে পারো। কেন্দ্রীয় ব্যাংকের ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয় কেন? কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে একটা দেশের প্রধান ব্যাংক, অর্থবাজারের মুরব্বী যাকে বলা হয়। অর্থবাজারের অভিভাবক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কি করে? কাজ করে, ঠিক আছে? বাণিজ্যিক ব্যাংকগুলো যখন তারল্য সংকটে পড়ে, দ্যাট মিন্স লিকুইডিটি, যখন তাদের পরিমাণ, লিকুইডিটির পরিমাণ যখন কমে যায়, বাণিজ্যিক ব্যাংকগুলো তখন অন্যান্য কোনো উৎস থেকে যখন টাকা না পায়, তখন তারা কেন্দ্রীয় ব্যাংকে কি হয়? শরণাপন্ন হয়। কেন্দ্রীয় ব্যাংকে শরণাপন্ন হয়। কেন্দ্রীয় ব্যাংকে শরণাপন্ন হইলে কেন্দ্রীয় ব্যাংক বন্ড, হ্যাঁ, বন্ড, তারপর সিকিউরিটিজ ক্রয় বিক্রয়ের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেয়। সেই জন্য বাণিজ্যিক ব্যাংক যখন অন্যান্য কোনো উৎস থেকে ঋণ পায় না, কেন্দ্রীয় ব্যাংকের নিকট কি হয়? ধারস্থ হয়। এই কেন্দ্রীয় ব্যাংককে সেই জন্য বলা হয় ঋণদানের শেষ আশ্রয়স্থল। ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তারপর বলা হয় অর্থের পরিমাণের উপর কি অর্থের মূল্য নির্ভরশীল? আনসার আরভিং ফিশার সাহেব দিয়েছেন। আরভিং ফিশার সাহেব বলেছেন অর্থের পরিমাণের উপর অর্থের মূল্য নির্ভরশীল। কেন? অর্থের পরিমাণ যখন আমার বাড়ে, অর্থের মূল্যের পরিমাণ কমে। অর্থের পরিমাণ হচ্ছে দ্রব্যমূল্যের গতি, পরিমাণ, দ্রব্যমূল্যের বৃদ্ধি। অর্থের পরিমাণ যখন কমে বা অর্থের যোগান, অর্থের পরিমাণ বা অর্থের যোগান যখন কমে, তাহলে দেশে অর্থের মূল্য বৃদ্ধি পায়, যার কারণে বিপরীতমুখী সম্পর্ক। ঠিক আছে? তাহলে বিপরীতমুখী সম্পর্ক, অর্থের পরিমাণ যদি বাড়ে, অর্থের মূল্য কমবে, অর্থের পরিমাণ বা অর্থের যোগান যদি কমে, অর্থের মূল্য কি হবে? দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে। ঠিক আছে? এটা হচ্ছে আসল কথা, বেসিক কথা। এরপরে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের খোলা বাজার নীতি কি ব্যাখ্যা করো। কেন্দ্রীয় ব্যাংকের খোলা বাজার নীতি কি ব্যাখ্যা করতে হলে আমাদেরকে প্রথমত প্রধান দুইটা খোলা বাজার নীতি নিয়ে আলোচনা করতে হবে। প্রধান দুইটা খোলা বাজার হচ্ছে, একটা হচ্ছে ঋণপত্র ক্রয়, আরেকটা হচ্ছে ঋণপত্র বিক্রয়। একটা হচ্ছে ঋণপত্র ক্রয়, একটা হচ্ছে ঋণপত্র বিক্রয়। ঋণপত্র ক্রয় কি, ঋণপত্র বিক্রয় কি? কেন্দ্রীয় ব্যাংকের খোলা বাজার নীতির প্রধানটা হচ্ছে ঋণপত্র ক্রয়। ঋণপত্র ক্রয় হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক যখন দেশে ঋণপত্র কি করে বিক্রি করার সিদ্ধান্ত নেয়, ঋণপত্র যখন দেশে বিক্রি করার সিদ্ধান্ত নেয়, তখন কেন্দ্রীয় ব্যাংক কি করে, তোমার বিভিন্ন থেকে উৎস থেকে কেন্দ্রীয় ব্যাংক ঋণের পরিমাণ কি করতে পারে? নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ অধিক পরিমাণে সে অর্থ খোলা বাজারের নীতির মাধ্যমে, ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে সে কি করতে পারে? অর্জন করতে পারে। এর ফলে আবার ঋণের পরিমাণ যখন কমাতে চায়, ঋণের পরিমাণ যখন দেশে যখন ঋণের পরিমাণ কেন্দ্রীয় ব্যাংক কমাতে চায়, তখন বাজারে সরকার কি করতে পারে? ঋণ বিক্রয় করে, যদি ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ বা কমাতে চায়। আবার যদি ঋণের পরিমাণ বাড়াতে চায়, ঋণপত্র বাজার থেকে কেন্দ্রীয় ব্যাংক কি করে? ক্রয় করে। এই ঋণপত্র ক্রয়, ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক কি করে? খোলা বাজার নীতির মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাই নিজেকে নিজে নিরাপদে রাখবে। Stay tuned to Suhail sir and economics class. Okay.